স্বাগত বন্ধুরা, মিনুর গপ্পসপ্পর আসরে আমি তোমাদের শোনাতে যাচ্ছি বাংলার প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প তাজমহলে এক কাপ চা। গল্পটিতে রয়েছে এক কাপ চায়ের আড়ালে গরিব মানুষের অধিকারের প্রশ্ন। তাহলে গল্প শুরু করা যাক। রাম রাম ওস্তাদজি, কুছ খুশখবর শোনাইয়ে। ওস্তাদজির পরনে একটা আলখাল্লার মতো পোশাক, নানান জায়গায় তাপ্পি মারা, মাথায় একটা ফেট্টি বাঁধা, গালে 5-7 দিনের রুখোদারি, বয়স হবে 50-এর ধারে কাছে। কোথায় তার বাড়িঘর কিংবা তার নিজের বউ বাচ্চা আছে কিনা তা কেউ জানে না। জিজ্ঞেস করলে মৃদু মৃদু হাসে। মাঝে মাঝে সে এসে উদয় হয়, খাটিয়ায় বসে গ্রামের মানুষের সঙ্গে সুখ দুঃখের গল্প করে, আপদে বিপদে শলা পরামর্শ দেয়। দু একদিন এর তার বাড়িতে থাকে, ছাতু কিংবা রুটি আর ভেন্ডির তরকারি যা দেয়া হয় তাই আরাম করে খায়, আবার উধাও হয়ে যায়। গত বছর খরার সময় ও গাঁয়ের ঠিকাদার বড় বেশরম, কঠিন হৃদয়ের মতন ব্যবহার করেছিল। ওই সময় বাঁধ বাঁধার কাজ কি বন্ধ রাখা ঠিক? জমিতে ধান নেই, হাতে পয়সা নেই, তখন সরকারি মজুরি না পেলে মানুষ বাঁচবে কি করে? সেই সময় ওস্তাদজি এসে ঠিকাদার বেটাকে ভারী জব্দ করেছিল। সবাই এক কাট্টা হয়ে তাকে এক খেজুর গাছের নিচে ঘিরে রেখে 24 ঘন্টা দানা পানি ছুতে দেয়নি। ওস্তাদজি এসে যে দু একদিন থাকে তখন নানা রকম মজা হয়। সারা দিন খাটাখাটনি তো আছেই, একেবারে শেষবার চোখ বোঝার আগে পর্যন্ত বাঁচার জন্য খেটে যেতে হবে, এটাই নিয়তি। কিন্তু খাটতে খাটতে আনন্দ ফুর্তির কথা মনে থাকে না। ওস্তাদজি সেটাই মনে করিয়ে দেয়, পিঠে চাপড় মেরে বলে, আরে কাজকাম তো আছেই, লেকিন তা বলে হাসবি না। দেখ না, জঙ্গলের জানবার আর আকাশের পঙ্খী তারাও নাচাগানা করে। ওস্তাদজি এসে প্রতি সন্ধেবেলা সবাইকে জড়ো করে মজলিস বসায়। সে নিজেই গান ধরে, গলায় বিশেষ সুর নেই, কিন্তু চেঁচামেচির জোর আছে। একটা হাত কানে দিয়ে আর একটা হাত বাড়িয়ে দেয় সামনের দিকে। ওই গানের জন্যই তার নাম ওস্তাদজি। ওস্তাদজির আলখাল্লার পকেটে একটা খবরের কাগজ। ওস্তাদজি পরে লিখে আদমি, এই গ্রামের বাইরে যে দেশ, যে পৃথিবী, তার খবর সে রাখে। এমনকি একদিন আকাশের দিকে আঙ্গুল দেখিয়ে বলেছিল, ও আসমানে অনেক অনেক উঁচুতে, যেখানে দৃষ্টি পৌঁছায় না, সেখানেও নাকি মানুষ লড়াইয়ের জন্য তৈয়ার হচ্ছে। কে জানে ওস্তাদজি মজাক করার জন্য গপ বানায় কিনা। ওস্তাদজির গলা শুনে আরও 2-4 জন এসে জমায়েত হলো সেখানে। বুড়ো রামখেলাওয়ানের খাটিয়া ঘিরে তারা মাটিতে উবু হয়ে বসে। সবাই এক এক করে রাম রাম জানিয়ে অনুরোধ করে, বলো ওস্তাদজি, তোমার আকবরে কি খুশখবর আছে? ওস্তাদজি খাটিয়ার একপাশে বসে বলে, আরে দূর, আকবরে তো তোর আমার মতন গরিব মানুষের কথা লেখে না, শুধু বড় বড় শেঠ আর মিনিস্টারদের কথা থাকে। তা শুনে কি করবি? বুড়ো রামখেলাওয়ান ফোকলা দাঁতে হেসে বলল, ওস্তাদজি, গরিবের জীবনে আছেটা কি যে আকবরে লিখবে? গরিবের খবর আমরাও শুনতে চাই না, তুমি শেঠ আর মিনিস্টারজিদের কিস্সাই শোনাও। ফুলসারিয়া নামে একটি বউ বলল, গতবারে তুমি আফ্রিকা নামে একটা কোন গাঁয়ের খুব মজাদার একটা কাহিনী শুনিয়েছিলে, সেই রকম আর একটা বলো। তার স্বামী ধনিয়া বলল, আচ্ছা ওস্তাদজি, ইন্দ্রাজির লেরকা রাজীবজি তো এখন গদিতে বসেছে, ঠিক কি না? তা রাজীবজির কাটালের কাছে কত বড়? ধরো যদি ভগবান না করে রাজীবজি আচানক খতম হয়ে যায়। কয়েকজন হাসতে থাকে, কয়েকজন চোখ বড় বড় করে উদ্বেগের সঙ্গে তাকায়। এটা মোটেই হাসির ব্যাপার নয়। ওস্তাদজির একটা মতামত এই বিষয়ে শুনতে চায় তারা। আজ কোনো কাজ নেই, আকাশ খড়খড়ে, তাই চাষের কাজ শুরু হয়নি, এখন শুধু বৃষ্টির প্রতীক্ষা। অলস সময়ে বয়ে যায়।
নানা রকম গল্প করতে করতে ওস্তাদজি হঠাৎ বলল, কেউ এক কাপ চা খাওয়াতে পারো? সবাই সবার মুখের দিকে তাকায়, নিঃশব্দে হায় হায় করে ওঠে। ছি ছি, কি লজ্জার কথা! মানুষটা নিজের মুখে কথাটা বললে। সামান্য এক কাপ চা, কিন্তু কি করে তা খাওয়ানো যায়? এখানে তো কোনো বাড়িতে চায়ের চল নেই। ওদের মুখের ভাব দেখেই ওস্তাদজি ব্যাপারটা বুঝল। শহরে গিয়ে গিয়ে ওস্তাদজির চায়ের নেশা হয়েছে। সে হাত তুলে বলল, থাক থাক, চায়ের দরকার নেই, এক গিলাস পানি দাও কেউ। তারপর আমি শোনাবো এক শেঠজির কিস্সা। এক নজওয়ান উঠে দাঁড়িয়ে বলল, পাক্কিতে এক সর্দারজির হোটেল আছে, সেখান থেকে আমি নিয়ে আসছি চা, কেউ একটা বর্তন দাও। পাক্কি মানে পাকা সার্কি হাইওয়ে, এখান থেকে 2.5 মাইল দূরে। যুবকটি ছুটে যাবে আর আসবে। ধনিয়া বলল, অত দূর থেকে চা আনবি? তাতে তোর ঘাম গরম হবে, কিন্তু চা যে ঠান্ডা জল হয়ে যাবে। ঠান্ডা চা খেতে একেবারে বিল্লির প্রস্রাবের মতন, যেন সে সত্যি কখনো বিড়ালের পেচ্ছাপ পান করেছে। সেরকম একটা বিকৃত মুখভঙ্গি করে হেসে ওঠে সবাই। ফুলসরিয়া মুখ ঝামটা দিয়ে বলে, কেন, আমরা চা গরম করে দিতে পারি না? যা যা, ছুটে যা। রামখেলাওয়ান বলল, একটা বড় বর্তন নিয়ে যা, বেশি করে আনিস। ওস্তাদজি নওজোয়ানের দিকে হাত তুলে বলে, দাঁড়া। তারপর সে চুপ করে থাকে, কিছু বলে না। তার কপালে কি যেন একটা মতলবের রেখা ছোটাছুটি করছে। একটু পরে খাটিয়া ছেড়ে সে উঠে দাঁড়িয়ে বলল, তুই কেন একলা যাবি? চল, আমরা সবাই মিলে যাই। এখানে বসে থেকে কি হবে? পাক্কি দিয়ে কত গাড়ি যায়, কত ট্রাক, 1000, 2000 মাইল যায়। ওসব দেখলেও ভালো লাগে, ঠিক কি না? অনেকে একসঙ্গে উঠে দাঁড়িয়ে হৈ হৈ করে বলল, চলো চলো চলো। 30-35 জন জুটে গেল। খবর পেয়ে আরও 2-4 জন ছুটে আসে। রামখেলাওয়ান বলল, আরে আরে, এত আধেকলার দল নিয়ে যাওয়া হবে কোথায়? এত চায়ের পয়সা দেবে কে? ওস্তাদজি হাত তুলে বলল, চলুক, সবাই চলুক, ব্যবস্থা হয়ে যাবে। ফুলসরিয়া বলল, ওস্তাদজি যেতে বলেছে, তবু তুমি বখেরা করছো। ওস্তাদজির কথার দাম নেই। একটি অকারণের মিছিল, অলস জীবনে একটা আকস্মিক পিকনিক। পাক্কিতে গিয়ে দাঁড়ালেই টের পাওয়া যায়, এদিকে একটা দূরের দেশ আছে, ওদিকে আর একটা দূরের দেশ, এর মধ্যে একটা দিকে এদেশের রাজধানী। মাইলের হিসেবে 25-30 মাইল হলেও আসলে অনেক দূর। পাক্কিতে পৌঁছে আরও 1/2 মাইল ডান দিকে হেঁটে সর্দারজির দোকান পাওয়া গেল। কিন্তু সে দোকানের ঝাঁপ ফেলা, দেখলে মনে হয় সে দোকানে বেশ কিছুদিন কেনাবেচা বন্ধ আছে। ধনিয়া কপাল চাপড়ে বলল, হায় রাম, এই কথাটা আমার মনে ছিল না। অমৃতসরে কি যেন গোলমাল হয়েছে, সর্দারজিরা খুব রেগে আছে, অনেক সর্দার ভাগলবা হয়েছে। ইন্দিরাজির দেহান্ত হওয়ার পর এই সর্দারজিকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। আর 2-1 জন বলল, ঠিক ঠিক, দোকানটা তো বেশ কিছু দিনের বন্ধ। সবার মুখে শোকের ছায়া। পিকনিকটা ব্যর্থ হয়ে গেল। ওস্তাদজি আজ নিজে সবাইকে চা খাওয়াতে চাইলেন। ওস্তাদজি বলল, কই ফিকার নেই, এ দোকান বন্ধ, তাতে কি হয়েছে, আরও তো দোকান আছে, চল সামনে চল। রামখেলাওয়ান বলল, আর কোথায় যাবে ওস্তাদজি? যত সামনে যাবে তত শহর এসে যাবে, সেখানের দোকানে দাম বেশি। তাছাড়া আমরা কুর্তা পরে আসিনি, পায়ে জুতা নেই, আমাদের ঢুকতেই দেবে না। আরও কয়েকজন থমকে দাঁড়িয়ে গেছে, তাদের মনেও এই চিন্তা এসেছে। রাস্তার ধারের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তবু চা খাওয়া হয়, ভালো দোকানে তাদের ঢুকতে দেবে কেন? ওস্তাদজি বলল, আরে কুর্তা জুতা কি চা খাবে, না মানুষ চা খাবে? মুখে তার এক পলক হাসি ফুটে উঠল।
যেন একটা নতুন দুষ্টু বুদ্ধি মাথায় এসেছে। পকেট থেকে খবরের কাগজটা বার করে গোল করে মুখের সামনে এনে সে তাতে দুবার চুমু খেলো। তারপরে বলল, চল তোদের আজ আমি তাজমহলে চা পিলাবো। ওস্তাদজি মাঝে মাঝে এমন কথা বলে যার মাথা মুন্ডু কিছুই বোঝা যায় না। তাজমহলটা আবার কি জিনিস? এ ওর মুখের দিকে তাকাতে লাগলো। ধনিয়ার মধ্যে একটা সবজান্তা ভাব আছে। সে বলল, তাজমহল হচ্ছে বাদশাদের এক বহুত ভারী মোকান। আমি ফটো দেখেছি, ঠিকাদার বাবুর বাড়িতে ক্যালেন্ডারে ছিল। ওস্তাদজি বলল, ঠিক বলেছিস। তোরা আকবর বাদশার নাম শুনেছিস? শুনিসনি? সেই আকবর বাদশার নাতি তার বেগমের জন্য একটা মস্ত বড় কুঠি বানিয়েছিল, এই রদ্দুরের মতন সফেদ, বহুত চমকদার। একজন ফুক্কুরি করে বলল, সেখানে আমরা যাব কেন? বাদশা কি আমাদের দাওয়াত দিয়েছে? ধনিয়া বলল, আরে বাদশা বেগমের জামানা খাতাম, তারা আর নেই, তাও জানিস না? একজন বলল, তাহলে নিশ্চয়ই সেখানে এখন মন্ত্রীজিরা তাদের বিবিদের নিয়ে থাকে। ওস্তাদজি বলল, না রে, সে কুঠি এখন পাবলিকের জিনিস। তোর আমার মতন বেহুদা আদমিরাও সেখানে যেতে পারে। তবু অনেকের সংশয় ঘোচে না। সে জায়গা কত দূর, সেখানে চা খেতে কত পয়সা লাগবে, ফেরা হবে কখন? ওস্তাদজির মুখে মিটি মিটি হাসি। সে ফস করে একটা 100 টাকার নোট বার করে তার নাকের সামনে নাচাতে লাগলো। আরে ক্যা তাজ্জব! ওস্তাদজির তাপ্পি মারা আলখাল্লার জেব থেকে বেরুলো 100 টাকার নোট। লোকটা ভানুমতির খেল জানে নাকি? এটা কি দেখালে ওস্তাদ? কোথায় পেলে? তোরা আমাকে কি ভাবিস আমি একেবারে ফালতু? এটা আমি গান গেয়ে ইনাম পেয়েছি। আবহাওয়া আবার হালকা হয়ে যায়। অনেকেই হাসতে শুরু করে। ওস্তাদজির গান শুনে কেউ টাকা দিয়েছে, এটা সত্যি বলে বিশ্বাস করা যায় না। কিন্তু 100 টাকার নোটটা সত্যি, এখনও হাওয়ায় মিলিয়ে যায়নি। ধনিয়া বলল, ওস্তাদজি তুমি ওই টাকাটা আমাদের জন্য খরচ করবে? আমি টাকা জমাই না, আচানক পেয়েছি, একদিনেই ফুঁকে দিতে রাজি আছি। তাহলে কাজ করো না, এত টাকা চা খেয়ে কি হবে? মন্দিরে পূজা দাও। দূর পাগলা, আমি শুধু পেট পূজার কথা জানি, আর অন্য কোনো পূজা মানি না। শোনোই না কথাটা, দেবতার কাছে একটা খাসি কিংবা একটা ভ্যাস মানত করো, তারপর আমরা সবাই মিলে সেই মাংস খাবো। 100 টাকায় খাসি কিংবা ভ্যাস হয়? একটা দুটো ছুচন্দর হতে পারে। ফুলসরিয়া বলল, আমার মরদটা সবসময় ফালতু কথা বলে, ও সব মাংস টাংসর কথা থাক। বেঁচে থাকলে একদিন দুদিন মাংস ঠিকই খাওয়া যাবে। ওস্তাদজি ওই যে হাওয়া মহল না কোন মহলের কথা বলল, আমি সেখানেই গিয়ে চা খেতে চাই। অনেকেরই সেই মত হলো। বাড়ি ফেরার তারা তো নেই, তাই সামনের দিকে এগিয়ে চলল এই গ্রাম্য বাহিনী, রাজধানীর দিকে। খানিক দূর যাওয়ার পর তারা দেখল রাস্তা দিয়ে একটা লোক ডুগডুগি বাজিয়ে চলেছে, তার সঙ্গে একটা লোম ওঠা রোগাটে ভাল্লুক আর দুটো বাদর। ওস্তাদজি এগিয়ে গিয়ে লোকটার কাঁধে হাত দিয়ে বলল, ক্যা দোস্ত, কোথায় যাচ্ছ? লোকটি ওস্তাদজির মুখ চেনে, বোঝা গেল। সে বলল, আমার কি দিকে ঠিক আছে, যখন যেদিকে খুশি যাই। তুমি এই দলবল নিয়ে চললে কোথায়? ওস্তাদজি বলল, আমরা এক জায়গায় চা খেতে যাচ্ছি, তুমিও চলো আমাদের সঙ্গে, তোমাকে পেয়ে খুব ভালো হয়েছে। ভালুকওয়ালা বলল, এত লোক যাচ্ছে শুধু চা খেতে? চলোই না, ভালো চা খাওয়াবো, সেরকম চা বাপের জন্মে খাওনি। একজন কেউ চেঁচিয়ে বলল, আমরা তাজমহলে চা খেতে যাচ্ছি।
লোকটি থমকে দাঁড়ালো। কাঁধ থেকে ওস্তাদজির হাতটা নামিয়ে দিয়ে চেয়ে রইল তার চোখের দিকে। সে বহুদর্শী মানুষ, সে চট করে মানুষের মুখের কথায় ভুলে যায় না। সে জিজ্ঞেস করল, ওই লোকটা তাজমহলের কথা কী বলল? কোথায় চা খেতে যাওয়া হচ্ছে? ওস্তাদজি মুচকি হেসে বলল, তাজমহলে। লোকটি বলল, আমাকে কি বুড়বাক পেয়েছ? আমি তাজমহল চিনি না? আমি সব চিনি। তাজমহল তো অনেক দূরে, এদিকে তো রাজধানী। ওস্তাদজি বলল, আরে দোস্ত, চলোই না। তুমি তো বললে তোমার দিকের ঠিক নেই, না হয় রাজধানীতেই গেলে। কিন্তু রাজধানী পর্যন্ত তুমি প্যাদালে যাবে নাকি? মানুষ তো ছাড়, আমার ভাল্লুক বান্দররাও থকে যাবে। তাহলে একটা ব্যবস্থা করতে হয়। উল্টো দিক থেকে 3টে ট্রাক আসছে। ওস্তাদজি দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে গেল রাস্তার মাঝখানে। তার দেখা দেখি আরও অনেকে। এইসব রাস্তায় এক আধজন মানুষ সামনে পড়লে ট্রাক থামে না, চাপা দিয়ে বেরিয়ে যায়। কিন্তু এখানে প্রায় 40 জন নারী পুরুষ। বিকট শব্দে ব্রেক কষে থেমে গেল 3টে ট্রাক। 3টেতেই ভর্তি আছে ছাগল। ট্রাক ড্রাইভাররা নেমে দাঁড়িয়ে ভাবছে, এটা আবার কোন পার্টির চাঁদার ব্যাপার? ফুলসারিয়া জিজ্ঞেস করল, ওস্তাদজি, এরা এত খাসি নিয়ে যাচ্ছে কোথায়? ওস্তাদজি বলল, রাজধানীতে। সেখানকার মানুষের এই এত বড় খিদে, গাঁও গাঁও থেকে চুনচুন করে, সেই জন্য ওরা খাসি, মুরগি, গরু, মাছ, দুধ সব নিয়ে যায়। মেয়ে মানুষও নিয়ে যায়। তাদেরও খায় নাকি? হা 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 হা, তোমার ডর নেই ফুলসারিয়া, আমরা এত জন আছি, তোমাকে কেউ খেতে পারবে না। এগিয়ে গিয়ে ওস্তাদজি ট্রাক ড্রাইভারদের সামনে হাত জোর করে বলল, ভাই সাহাব, মেরে দোস্ত, মেহরবানি করে আমাদের একটু রাজধানী পৌঁছে দেবে। এই উৎকট প্রস্তাব শুনে কিন্তু ট্রাক ড্রাইভাররা খুশিই হলো। এই হারামজাদাগুলো রাস্তাকে বসে থাকলে যাওয়ার কোনো উপায় ছিল না। পুলিশ এসে রাস্তা পরিষ্কার করতে করতে অন্তত 24 ঘন্টা, তাতে অনেক খরচের ধাক্কা। তাছাড়া এরা চাঁদাও চায়নি। প্রথমে জায়গা নেই বলে খানিকটা গাইগুই করলো তারা। তারপর কিছু ভাড়া পাওয়া যাবে কি না তার ইঙ্গিত করল। ওস্তাদজি বলল, তার লোকজন ছাগল কোলে করে বসতে পারে, তাতে জায়গা হয়ে যাবে, ভাড়ার কোনো প্রশ্ন নেই। তবে রাজধানীতে পৌঁছে সে ট্রাক ড্রাইভারদের চা খাওয়াতে পারে। শেষ পর্যন্ত তারা রাজি হলেও আপত্তি হলো ভাল্লুক আর বাদর দুটিকে নিয়ে। ওস্তাদজি বলল, বেচারা ভাল্লুকটার চেহারা দেখেছ? তোমার একটা খাসি ওর চেয়ে বড়, ওকে দেখে কেউ ভয় পাবে না। চলো চলো, আর দেরি নয়। ফুলসারিয়া আর কয়েকটি মেয়ে দারুণ খুশি। প্রতিদিনের একঘেয়ে জীবনে এ একটা দারুণ মজা। ওস্তাদজি না হলে এরকম বুদ্ধি আর কে দেবে? কোথায় যাওয়া হচ্ছে কে জানে, কুছ পরোয়া নেই। 2-1জন চেঁচিয়ে গান গেয়ে ওঠে, অন্যরা সঙ্গে হাততালি দেয়। কত মজা, কত ফুর্তি! কি যে চা খাওয়ার একটা ভেলকি তুললে ওস্তাদজি, তাতেই আজকের দিনটা বদলে গেল। দূর থেকে রাজধানীর হর্মরেখা দেখে সবার যেন দম বন্ধ হয়ে আসে, যেন স্বর্গপুরী, এখানে আকাশও যেন নিচু। এই দলের 2-10 জন অবশ্য আগেও কয়েকবার রাজধানীতে এসেছে জন্মজুরের কাজ করতে, কিন্তু সে অন্যরকম আশা। আজ যেন তারা রাজধানী জয় করতে যাচ্ছে। ফুলসারিয়া জিজ্ঞেস করল, ওস্তাদজি, তাজমহল তো সবচেয়ে বড় কোঠি, সেটা এখান থেকে দেখা যাবে না? দেখবে দেখবে, ঠিক সময়ে দেখবে, তখন তোমার আঁখ ঠিকরে যাবে ফুলসারিয়া। রাজধানীর উপকণ্ঠে ট্রাক ড্রাইভার তাদের নামিয়ে দিল, আর যেতে তাদের মানা আছে। ওস্তাদজির চা খাওয়ানো প্রস্তাব প্রত্যাখ্যান করল তারা। সেই মায়াপুরীর মধ্যে দিয়ে হেঁটে চলল ওস্তাদজির দলবল। বাপরে বাপ,
কত কিসিমের হাওয়া গাড়ি আর কত পুলিশ। ইস, ওস্তাদজি যদি আগে বলতো তবে যার যার ভালো পোশাক পরে আসতো। ফুলসরিয়ার একটা গোলাপ ফুল ছাপা শাড়ি ছিল, তার বদলে সে পরে এসেছে একটা মামুলি হলদে শাড়ি, তাও আবার ছেঁড়া। কোনো মানে হয়? ওস্তাদজি মাঝে মাঝে রাস্তার লোকেদের কি যেন জিজ্ঞেস করছে। তার খুব সাহস, সে পুলিশদের সঙ্গেও কথা বলতে দ্বিধা করে না। কত রাস্তায় যে ঘোরা হলো তার ঠিক নেই। ঘুরতে ঘুরতে একটা বড় মোকামের সামনে এসে ওস্তাদজি বলল, থামো, এই হ্যায় তাজমহল। অনেকেই হতাশ হলো। তারা ভেবেছিল বাদশা বেগমের ব্যাপার নিশ্চয়ই সাংঘাতিক, অন্যরকম কিছু হবে। কোথায় সেই রাজপ্রাসাদ? এই বাড়িটা বেশ বড় বটে, কিন্তু এরকম বড় বাড়ি তো তারা আস্তে আস্তে বেশ কয়েকটা দেখেছে। এর থেকেও বড় বাড়ি দেখেছে, রোদ্দুরের মতন সফেদও তো না এটা। ধানিয়া বলল, হি। ভালুকলা ওস্তাদজিকে বলল, কেন দিল্লাগি করছো ওস্তাদ? এই তোমার তাজমহল? এ তো একটা হোটেল। ওস্তাদজি বলল, হ্যাঁ, হোটেলই তো। হোটেল ছাড়া চার কোথায় পাওয়া যাবে? সে কথা আগে বলনি কেন? আগে বললে এইসব আমার সাথীরা ভয় পেয়ে যেত, কিন্তু আমি কিছু ঝুট বলিনি। এই হোটেলের নাম তাজমহল। বিশ্বাস না করো তো তুমি ওই দারোয়ানকে পুচকে দেখো। হোটেলের কথা শুনে অনেকেই ঘাবড়ে গেছে। এত বড় হোটেলে ঢোকার সাহস তাদের নেই। ওস্তাদজি 100 টাকার নোট দেখিয়েছে বটে। 100 টাকা কম কিছু নয়, আবার বেশিও নয়। এই টাকায় একটা ভ্যাস বা খাসিও পাওয়া যায় না। এত বড় সাহেবদের হোটেলে কি এই টাকায় চা পাওয়া যায়? পাওয়া গেলেও তাদের ঢুকতে দেবে? হোটেলের হেড দারোয়ানের চেহারা আগেকার কোনো নবাব বাদশারই মতন। নাকের নিচে প্রকাণ্ড মোচ, মাথায় নিভাজ পাগড়ি, গায়ে মখমলের জামা, হাতে একটা ছোট্ট লাঠি। তার মুন্ডিটা পেতলের হলেও সোনার মতন চকচকে। এতগুলো নোংরা ছেঁড়া পোশাক পরা খালি পা ভিকিরি দেখে সে হুঙ্কার দিয়ে উঠল, আর এরে রে, ভাগ ইহা সে। সেই বজ্র গর্জন শুনে চুপসে গেল অনেকের মুখ। একজন অন্যের পেছনে লুকোবার চেষ্টা করল। সবাই পেছন চায়। ওস্তাদজি কিন্তু এগিয়ে গেল সামনের একেবারে হেড দারোয়ানের মুখোমুখি। বিনা দ্বিধায় সেই মখমলের জামা পরা বুকে হাত রেখে মিষ্টি হেসে বলল, হাম লোগ কাস্টমার হ্যাঁ, কাস্টমার। পেশা দেব, খানা পিনা করব, তুমি ফিরিয়ে দিচ্ছ কি? হেড দারোয়ান তবু বলল, ভাগো ভাগো, গেট ক্লিয়ার করো। ওস্তাদজি বলল, আরে দাদা, তুমি কাস্টমারকে ফিরিয়ে দিচ্ছ কি? ডাকো তোমার মালিককে, তার সঙ্গে বাতচিত হবে। হোটেলের মধ্যে হুড়হুড়ি পড়ে গেছে ততক্ষণে। স্টুয়ার্ড, ছোট ম্যানেজার, বড় ম্যানেজার সব সন্ত্রস্ত মুখে সলা পরামর্শ করছে। এ কিসের মামলা? কিভাবে এই উৎপাত রোখা যায়? হোটেলের নিজস্ব গার্ড আছে, তবু ফোন করা হলো পুলিশকে। হোটেলে কত সাহেব মেম আছে, কত শেঠ আমির আছে, তাদের নিরাপত্তা চাই। এই হোটেল কি এমন দোষ করলো যে গা থেকে গুন্ডা বদমাশরা এলো হোটেল ঘেরাও করতে? হোটেলের ছোট ম্যানেজার দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে গার্ড ও পুলিশের উদ্দেশ্যে বলল, রিমুভ দেম, ক্লিয়ার দ্য গেটস। ওস্তাদজি চেঁচিয়ে বলল, কি বলছেন ম্যানেজার সাহেব? ইংলিশ মে খ্যাচ ম্যাচ করছেন কেন? কোনো সাহেব কি আপনাকে पैदा করেছে? আপনার গায়ের রংটি তো আমারই মতন। ছোট ম্যানেজার বলল, तुम लोग इधर से चले जाओ, हल्ला मत करो, नहीं तो पुलिस तुम लोगों को पुश करेगा। ওস্তাদজি বলল, ये क्या अजीब बात বলছেন ম্যানেজার সাহেব? আপনি কাস্টমারদের ভাগিয়ে দিচ্ছেন। আমি কনস্টিটিউশন পড়ে নিয়েছি, তাতে কোথাও লেখা নেই হোটেলে ঘুষতে গেলে পায়ে জুতা পরে আসতে হবে। পয়সা দিব, খাবো, ব্যাস। হোটেলে তুম লোক খেতে পারবে না, দুসরা হোটেলে যাও। কেন খেতে পারবো না?
সব কাস্টমারকে কি তোমরা বলো আগে রুপিয়া দেখাও? কনস্টিটিউশনে এ কথাও লেখা নেই। ছোট ম্যানেজার তাড়াতাড়ি সরে গেল আরও বড় থানায় ফোন করতে। চোখের নিমেষে এসে গেল গাড়ি গাড়ি পুলিশ আর তাদের জাদ্রেল চেহারার কর্তারা। এত পুলিশের সমারোহ দেখে গাঁয়ের লোকেরা একেবারে ঘাবড়ে টাবড়ে অস্থির। তারা আর্তচিৎকার করে বলছে, এ তুমি কি করলে ওস্তাদজি? তোমার কথায় বিশ্বাস করে আমরা এত দূর এলাম, চা পিলাবার নাম করে তুমি কি আমাদের মার খাওয়াবে? পুলিশ আমাদের ফাটকে ভরে দিলে খেতির কাজকাম কি করে হবে? বাল বাচ্চারা কি খাবে? ভালুকওয়ালার হাত থেকে ডুগডুগিটা নিয়ে ডুগাডুগ করে বাজিয়ে এক হাত তুলে ওস্তাদজি বলল, শুনো ভাইও আর বেহনো, মরদ কা বাত হাতি কা দাঁত। আমি তোমাদের জবান দিয়েছি কি তাজমহল হোটেল মে চা পিলাবো। এমন বড়িয়া চা জীবনে খাওনি। যারা ডরপুক তারা পিছে হটে যাও, যারা আমায় বিশ্বাস করো তারা আমার সঙ্গে থাকো। একটা গুঞ্জন উঠে আবার থেমে গেল। একজনও পিছিয়ে গেল না। ডরপুক বদনাম কে নিতে চায়? ওস্তাদজি তাদের ভালো দেখে, সে ইচ্ছে করে তাদের বিপদে ফেলবে না। এও যেন সেই ঠিকাদারকে ঘেরাও করার মতন একটা মজাদার ব্যাপার। পুলিশের এক কর্তা এগিয়ে এসে ওস্তাদজিকে বলল, তুমি এদের লিডার? তুমি এই পাশে এসো, তোমার সঙ্গে কথা আছে। ওস্তাদজি বলল, তোমার মতন ছোটা মোটা দারোগার সঙ্গে কি কথা বলবো? কমিশনার সাহেবকে বোলাও, নেই তো প্রাইম মিনিস্টার জি কো বোলাও। যে লোক কনস্টিটিউশন পড়েছে তাদের সঙ্গে কথা হবে। ছোট লোকের এই স্পর্ধা দেখে রাগে টকটকে হয়ে গেল পুলিশ কর্তার মুখ। একটু বাইরের দিকে হলে এদের পিটিয়ে শায়েস্তা করে দেয়া যেত। দু চারটে লাশ পড়লেও ক্ষতি ছিল না। কিন্তু এটা রাজধানী, এখানে শত শত বিদেশি দূতাবাস, কত খবরের কাগজের লোক, কি থেকে কি হয়ে যায় তার ঠিক নেই। হোম মিনিস্টার খচাখচ সাসপেন্ড করে দেবে। পুলিশের কর্তার সঙ্গে হোটেলের ম্যানেজারদের আবার পরামর্শ হলো। এই ঝঞ্ঝাট চুকিয়ে দেওয়ার একটাই উপায় আছে। ভিখিরিগুলো বাগানের শোভা নষ্ট করছে, যত তাড়াতাড়ি ওদের বিদায় করা যায় ততই মঙ্গল। বড় ম্যানেজার এবারে ব্যালকনিতে দাঁড়িয়ে বলল, ঠিক হ্যাঁ, তুম লোক চা খেতে এসেছো, এই হোটেল ম্যানেজমেন্ট অ্যাজ এ গুড উইল জেস্টার তোমাদের চা খাওয়াবে ফ্রি অফ কস্ট। তোমরা গেটের বাইরে গিয়ে দাঁড়াও, চা পাঠানো হচ্ছে। গায়ের লোকেদের মুখে হাসি ফুটল। ওস্তাদজির জয় হয়েছে, সত্যি তাদের চা খাওয়া হবে। ওস্তাদজি হাত তুলে তাদের থামিয়ে দিয়ে বিদ্রুপের সুরে ম্যানেজারকে বলল, আরে ছো, আমরা কি ভিখারি নাকি যে রাস্তায় দাঁড়িয়ে চা খাবো? স্বাধীন নাগরিক, পয়সা দিয়ে খেতে এসেছি। ভিতরে কুর্সিতে বসবো, টেবিলে কোনোই ঠেকিয়ে আরাম করব, তবে না। দলবলের উদ্দেশ্যে ডাক দিয়ে সে বলল, চলো চলো আন্দার চালো। সবাই হুড়মুড়িয়ে দৌড়ে ভেতরে ঢুকে পড়ল ওস্তাদজির নেতৃত্বে। ভেতরে টেবিলে টেবিলে বসেছিল দেশ বিদেশের ফর্সা রং সাহেব মেমরা আর পাক্কা সাহেবি পোশাক পরা কালো রঙের দেশি সাহেবরা। সবাই আটকে উঠল, হুড়োহুড়ি ঠেলাঠেলি পড়ে গেল। গাঁয়ের মানুষ দখল করে নিল সব টেবিল চেয়ার। ওস্তাদজি বলল, দে ধানিয়া একটু বিড়ি ছাড়, দেখলি তো? সবাই বলল, ওস্তাদজি কা যায়। গলায় কালো বউ বাঁধা একজন স্টুয়ার্ড ওস্তাদজির সামনে এসে ভদ্র কঠিন গলায় বলল, দেখুন, আপনারা চা খেতে চান ঠিক আছে, চা দিচ্ছি, কিন্তু একটা ভাল্লুক আর বাদর নিয়ে হোটেলে ঢোকার তো নিয়ম নেই, ওদের বাইরে রেখে আসুন। ওস্তাদজি আলখাল্লার পকেট থেকে ফস করে খবরের কাগজটা বার করে সেই কর্মচারীর চোখের সামনে প্রথম পৃষ্ঠাটা মেলে ধরে বলল, এটা কিসের তসবির আছে? দেখো, আচ্ছা সে দেখো, চিনতে পারো না? কাগজের প্রথম পৃষ্ঠায় একটা ভাল্লুকের ছবি। ওস্তাদজি উঠে দাঁড়িয়ে বলল, শুনো ভাইও আর বেহেনো, এই ভাল্কোর ছবি দেখছো? এটার মালিকের এই হোটেল। হ্যাঁ, আমি ঠিক কথা বলছি, আকবরে সব লেখা আছে।
এই হোটেল এই ভালকোটাকে পাঠিয়েছে ফরাসি সাহাবদের মুলুকে। সেখানে হোটেলে হোটেলে এই ভালকো খেল দেখাবে। আমি ঝুট বলি না, সাজবাদ বলি। এখানে সব লেখা আছে। এই হোটেল যদি অন্য কোনো হোটেলে ভালকো পাঠায়, তবে আমরা কেন এখানে আমাদের ভালকো আনতে পারবো না? আলবাত আনবো। সবাই হা হা হো হো করে হেসে সমর্থন জানালো ওস্তাদজিকে। সাহেবদের হোটেলে যদি ভাল্লুক যায়, তবে দিশি হোটেলে কেন আসবে না? পুলিশ চেষ্টা করছে টেলিফোনে হোম মিনিস্টারকে ধরতে, কিন্তু তিনি বেপাত্তা। লাঠি, টিয়ার গ্যাস না গুলি, কোনটা চালানো হবে সে নির্দেশ কেউ দিতে পারছে না। তার থেকে এদের চা খাইয়ে দেওয়াই ভালো। টেবিলে টেবিলে দামি দামি অ্যাস্ট্রে আর ফুলদানি। এই ব্যাটারা নির্ঘাত ওগুলো চুরি করবে। ম্যানেজারের নির্দেশে বেয়ারারা সেগুলো সরিয়ে নিতে এলো। ওস্তাদজি একজন বেয়ারার হাত চেপে ধরে বলল, আরে নৌকর, তুই বড় লোকের নৌকর হয়েছিস বলে কি তোর জাত পাল্টে গেছে? তোর বাপ দাদা কোনো দিন খেতি মজুরি করেনি? তুই আমাদের পাছা আনতে পারছিস না? কনস্টিটিউশনের কোথায় লেখা আছে যে হোটেলে এসে সিগারেটের ছাই ঝাড়া চলবে, লেকিন বিড়ির ছাই ঝাড়া চলবে না? রাখ ওসব। তারপর তুড়ি মেরে সে স্টুয়ার্টকে ডেকে বলল, ওহি কাগজ লাও যে কাগজে সব চিজের নাম আর দাম লেখা থাকে। টেবিলে টেবিলে মেনু কার্ড পড়ে আছে, তার একখানা তুলে দেওয়া হলো ওস্তাদজির হাতে। সে মনোযোগ দিয়ে পড়ার ভান করে বিড়বিড় করে বলল, শালা ডাক্কু, একটা শুখা মুরগা, তার কিম্মত 150 रुपया, एक प्लेट बादाम 25 रुपया। ডাকু হারামখোর। না, আমরা শুধু চা খাবো, চা নো 40 কাপ। 2-3টে সাহেব সাহস করে ভেতরের দরজা দিয়ে উকিঝুঁকি মারছে। তাদের হাতে ক্যামেরা। ওস্তাদজি তাদের ডেকে বলল, আও আও তসবির খিচো। রোগা প্যাংলা দুঃখীরাম নামের একজনকে সামনে দাঁড় করিয়ে বলল, ইনকা তসবির লেও। রাজীব জি ফরাসি মুলুক আর আমেরিকায় গেছে ফাংশন করনে কে লিয়ে। জাদুঘর থেকে সব পাথরের মূর্তি নিয়ে গিয়ে সাহেবদের ভারত দেখাচ্ছেন। ও তো পুরানা জমানার ভারত হ্যায়। ये दुखीराम को देखो, ये है नया जमाना का भारत। পুলিশ এসে সাহেবদের সরিয়ে দিল। বিদেশিদের যখন তখন ছবি তোলার নিয়ম নেই। তাছাড়া কখন ভায়োলেন্স শুরু হয়ে যায় তার ঠিক কি? ওই লোকগুলো টেবিল চাপড়ে হাসি মশকরা করছে। ওদের চা দিতে এত দেরি হচ্ছে কেন? বড় বড় পটে করে চা এলো। বেয়ারা সেই চা কাপে ঢালতে যেতেই ওস্তাদজি বলল, রখো, তুম যাও। তারপর সে ফুলসরিয়ার দিকে তাকিয়ে বলল, দেবী ফুলসরিয়া, আজ তুমি এই তাজমহলের বেগম। তুমি নিজের হাতে সবাইকে চা বেটে দাও। সকলেই এক একটা কাপ পাওয়ার পর সুরুত সারাত শব্দে চা টানতে লাগলো। কেউ কেউ বলল, আহ মজা আ গিয়া, কি সুন্দর বাস, এমন চা বাপের জন্মে খাইনি। ধন্য তুমি ওস্তাদজি। শুধু ফুলসরিয়ার চোখে জল। ওস্তাদজি তাকে জিজ্ঞেস করলো, এ কি ফুলসরিয়া, তুম রোতে কিউ, কিসের দুঃখ হয়েছে তোমার? ফুলসরিয়া ধরা গলায় বলল, বড় আনন্দ হচ্ছে ওস্তাদজি। আমি একটা বেহুদা কামিন, আমায় এত সম্মান কেউ দেখায়নি। তুমি নিজে হাতে দিলে চাই, তাই চায়ে এত বেশি সুবাস, আরও যেন মিঠা লাগলো। ঠিক কি না? সবাই বলল, ঠিক ঠিক। ভালুকওয়ালা বলল, আরে তোমরাও সব চা খেয়ে নিলে, আমার ভাল্লুক আর বান্দর দুটোকে একটুও দিলে না। তাই তো, তাই তো, বড় ভুল হয়ে গেছে। সবাই তাদের কাপ থেকে একটু একটু ঢেলে দিল প্লেটে। সেই চা ভাল্লুক আর বাদর দুটোকে খাওয়ানো হলো। চা খেতে খেতে চকচক করতে লাগলো নির্জীব ভাল্লুকটার চোখ। এরকম ভালো জিনিস তো সে কখনো খায়নি। আবার যেন সে চাঙ্গা হয়ে উঠেছে। ওস্তাদজি ভাল্লুকটার সামনে হাততালি দিয়ে বলে উঠল, নাচ ভালকো নাচ, নাচ রে মুন্না নাচ। সবাই মিলে হাততালি দিতে লাগলো।
ভালুকটাকে ঘিরে। আমার গল্পটি এখানেই শেষ হলো।